আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরো একবার স্বাগত ইরানের রাজধানী তেহরান থেকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইরানের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক জায়গাগুলির একটি সাদাবাদ কমপ্লেক্সে। তেহরানের অলবোর্স পর্বতের কোলে লুকানো সে এক বিস্ময়কর রাজপ্রাসাদ, যেখানে একসময় ইরানের সাবেক রাজারানীরা বসবাস করতেন। তবে বর্তমানে রয়েছে অনেকগুলি মিউজিয়াম, রাজকীয় গার্ডেন, পর্বত, ঝর্ণা সহ দেখার মতো আরো অনেক কিছু। সেই সাথে আশেপাশে তেহরান নগরীর অসাধারণ কিছু ভিউ। এই সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ভিডিও এন্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব। মোহাম্মদ আমার জন্য একটি ট্যাক্সি ডেকে দিল। আমি এখন সাদাবাদ কমপ্লেক্সের দিকে যাব। এটাই হচ্ছে ওর সাথে শেষ দেখা, এরপরে আর ওর সাথে দেখা হচ্ছে না। বাকিটা সময় আমার নিজেকে একাকি ঘুরে দেখতে হবে। গতকালকে সারাটা দিন ও আমার সাথে ছিল, প্লাস আজকের এই পর্যন্ত। তো সবকিছুর জন্য ওকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে আমি ট্যাক্সিতে উঠে পড়লাম। ও অবশ্য আমাকে প্রথমে বলেছিল, বেটার তুমি মেট্রো করে যাও, এতে তোমার সময় এবং পয়সা দুটোটাই বেঁচে যাবে। কিন্তু আমি চাচ্ছিলাম তেহরান নগরীর এই যে অসাধারণ সৌন্দর্য, এগুলি উপভোগ করতে, তাই ট্যাক্সি নিলাম। চারদিকে সুউচ্চ পর্বত দিয়ে ঘেরা ঐতিহাসিক এই তেহরান নগরীটা যে কতটা সুন্দর, বাইরে থেকে যা অনেকে কল্পনাও করতে পারবে না। আমার নিজেরও ধারণা ছিল না, এখানে না আসলে আমি হয়তো নিজেও কখনো জানতে পারতাম না। অনেক সুন্দর এই শহর, খুবই চমৎকার ভাবে সাজানো, গাছপালা, ফুলের বাগান, প্রশস্ত রাস্তাঘাট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এতটা সুন্দর যে আমি বিমোহিত হচ্ছিলাম দেখে। কখনো কখনো দেখে তো মনে হচ্ছিল যেন এর সৌন্দর্য উপচে পড়ছে। তো আপনাদের সাথে আমি কিছু ভিডিও ক্লিপস শেয়ার করছি, আপনারা দেখে হয়তো ধারণা পাবেন কিছুটা যে তেহরান নগরী আসলেই অনেক সুন্দর। আমি এখন যে সড়ক হয়ে যাচ্ছি এটি হচ্ছে উত্তর তেহরানের খুবই সুন্দর এবং অন্যতম ব্যস্ত এবং প্রধান একটি মহাসড়ক। এর নাম হচ্ছে মোদারেস এক্সপ্রেস। আর ওই যে দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে তাবিয়াত ব্রিজ, যা তেহরানের অন্যতম একটি দর্শনীয় জায়গা। এই তাবিয়াত ব্রিজটি হচ্ছে তেহরানের সবচেয়ে বৃহত্তম পাবলিক ওভারপাস, যা হচ্ছে 890 ফিট লম্বা। এটি মূলত দুপাশের দুটি পাবলিক পার্ক, তালেগনি পার্ক এবং আবু আতাশ পার্ককে সংযুক্ত করেছে। তো দুই পাশের দুই পাহাড়ের উপরে দুটি সুন্দর পাবলিক পার্ক, মাঝখান থেকে চলে গেছে মোদারেস হাইওয়ে, তার উপরে অনিন্দ সুন্দর স্থাপনার এই তাবিয়াত ব্রিজ, যার উপরে দাঁড়ালেই সামনে দেখা যায় স্নো মাউন্টেন এবং চারপাশের অপার্থিব সৌন্দর্য। এই তাবিয়াত ব্রিজটি কিন্তু বেশ কয়েকটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতেছে এর অনিন্দ সুন্দর ডিজাইনের জন্য। তো এটিও আমার শর্ট লিস্টে ছিল এবং আমার যত ইরানিয়ান লোকাল ফ্রেন্ড ছিল প্রত্যেকে আমাকে বলেছে যে তুমি অবশ্যই এখানে এসে ঘুরে দেখবা, কিছুক্ষণ সময় কাটাবা। তো আমি যেহেতু সরাসরি ট্যাক্সি নিয়েছি সাদাবাদ কমপ্লেক্স পর্যন্ত, এই চলতি পথে অলরেডি ব্রিজটি দেখে ফেললাম। তবে এভাবে চলতি পথে দেখা আর এখানে এসে নেমে ঘুরে দেখা সম্পূর্ণ দুটো আলাদা ব্যাপার। আমার হাতে যেহেতু সময় কম, তাই আগে সাদাবাদ কমপ্লেক্স, তাজরিশ এরিয়া এগুলি ঘুরে দেখবো। এরপরে যদি হাতে এনাফ সময় থাকে তবে আবার এখানে ব্যাক করব। ইরান এত বড় একটি দেশ, যা এক মাসেও ঘুরে দেখা কমপ্লিট করা যাবে না। সেখানে আমি মাত্র 9 দিন সময় নিয়ে এসেছি, তার ভিতরে 4টা শহর ঘুরে দেখার ইচ্ছা আছে। তেহরান থেকে যাব কাশান, কাশান থেকে ইস্পাহান, দেন হচ্ছে সিরাজ, তারপরে ঢাকা ব্যাক করব। তাই আমাকে খুব দ্রুত এবং অল্প সময়ে অনেক জায়গা ঘুরে দেখতে হচ্ছে, আবার কিছু জায়গা জ্যাম করে যেতে হচ্ছে। তারপরও চেষ্টা করব এই 9 দিনে যতদূর সম্ভব ইরানকে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরা যায়। আমার সাথেই থাকুন, ভালো লাগলে ভিডিওগুলি অন্যদের সাথে শেয়ার করুন।
এই স্ট্রিটের নাম হচ্ছে তাহেরি স্ট্রিট, আর আমরা এখন আস্তে আস্তে সমতল থেকে মাউন্ট অলবর্জের গায়ে উঠছি, কারণ সাদাবাদ কমপ্লেক্সটি মাউন্ট অলবর্জের কোলে অবস্থিত। এই রাস্তাটিও খুবই সুন্দর এবং দুই পাশে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে যার নাম হচ্ছে চিনার ট্রি। এই গাছগুলি তেহরান এবং ইরানের অনেক জায়গায় দেখতে পারবেন, প্লাস হচ্ছে পৃথিবীর বিশাল একটি এরিয়া জুড়ে এদের বিস্তৃতি। ইটালি থেকে বলকান, তুরস্ক থেকে ককেশাস হয়ে ইরান পর্যন্ত, এবং কিছু কিছু বর্ণনা অনুসারে এর আদিনিবাস হচ্ছে পশ্চিমে আইবেরিয়া, দক্ষিণে প্যালেস্টাইন এবং পূর্বে হিমালয় পর্যন্ত বিস্তৃত। সো এটা হচ্ছে সাদাবাদ কমপ্লেক্স চলে আসছে আমি এখন। তো গাড়ি থেকে নেমে গেলাম এখানে। তো এখন হচ্ছে আমাকে এন্ট্রেন্স হচ্ছে এদিকে, আমাকে এদিকে যেতে হবে। দেখুন কত সুন্দর গাছের পাতাগুলি। আমি চিন্তা করি এই গাছের পাতাগুলি যখন কালার চেঞ্জ হয় ঝরে যাওয়ার আগে, তখন কেমন অবস্থা হয় এই এরিয়াটা দেখতে। ওই সময় আসতে পারলে অনেক ভালো লাগতো, অন্যরকম লাগতো একটা। তো যাই হোক, অনেক গ্রিন। আমার পিছনে হচ্ছে মাউন্টেন। ওকে, আমি ওখানে কমপ্লেক্সের ভিতরে যাবো। সিটি এন্ট্রান্স। তো এটা হচ্ছে সাদাবাদ কমপ্লেক্স। এর ভিতরে অনেকগুলো মিউজিয়াম আছে, একটা দুইটা না, অনেকগুলো। তো এক একটা মিউজিয়ামের আবার এন্ট্রি ফি হচ্ছে এক এক ধরনের। তো অনেক এক্সপেন্সিভ দেখলাম এখানটা। তো যাই হোক, আমি হচ্ছে ওদের যে হোয়াইট প্যালেস আছে ওটার ভিতরে যাব। ওকে, দেখা যাক। তো হচ্ছে ও বললো যেটা সামনে যেতে হবে 20 মিটার্সের মতন, তারপরে হচ্ছে বাম পাশে হচ্ছে হোয়াইট হাউস আছে, যেটার জন্য আমি টিকিট পারচেস করেছি। ওকে, আমি মেন রোড থেকে না গিয়ে আমি একটু ভিতর দিয়ে যাই। এই হচ্ছে মাউন্টেন। ওই মাউন্টেন থেকে হচ্ছে যে বরফের গা বেয়ে যে বাতাসগুলো এখানে আসতে আছে, প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে যে এসির মতন আর কি। যে অবস্থা দেখেন, গাছ, মিউজিয়াম অফ ফাইন আর্টস। এই সাদাবাদ কমপ্লেক্স হলো তেহরান শহরের উত্তর অংশে অবস্থিত একটি বিস্তৃত ঐতিহাসিক স্থান, যা অলবোর্জ পর্বতমালার পাদদেশে অবস্থিত। এটি 300 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত, যার 110 হেক্টর জমি রাজপ্রাসাদ এবং জাদুঘরের জন্য নিবেদিত। বাকি অংশটি সবুজ উদ্যান, বন এবং জলপথ দ্বারা বেষ্টিত। মূলত কাজার এবং পাহলভি রাজবংশের গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে এটি নির্মিত হয়েছিল, যা এখন একটি প্রধান সাংস্কৃতিক এবং ঐতিহাসিক আকর্ষণ হিসাবে কাজ করছে, যেখানে রয়েছে অসংখ্য জাদুঘর। প্রথমে মূলত কাজার রাজ পরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান হিসাবে এটি নির্মিত হয়েছিল। এরপরে পাহলভি যুগ আসার পরে রেজা শাহ পাহলভি সাদাবাদের কিছু অংশ নিজের বলে দাবি করেন। তিনি বিদ্যমান ভবনগুলি সংস্কার করেন এবং কমপ্লেক্স জুড়ে নতুন রাজপ্রাসাদ নির্মাণ করেন। তার শাসনামলে এখান থেকে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরিচালনা করা হতো। ওনার পুত্র মোহাম্মদ রেজা পাহলভি তখন সিংহাসনের উত্তরাধিকারী হন। সময়ের সাথে পাহলভি পরিবারের বৃদ্ধির সাথে সাথে আরও রাজপ্রাসাদ যুক্ত করা হয়। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ইমাম খোমেনির নির্দেশে সাদাবাদকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তর করা হয়, যা রাজকীয় জীবনধারা সম্পর্কে বর্তমান প্রজন্মকে ধারণা প্রদান করছে। এটি এখনও সরকারি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। আর আমি সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছি
অসম্ভব সুন্দর এবং ঐতিহাসিক এই জায়গাটি ঘুরে দেখার জন্য। আর সেই সাথে আপনাদের সাথেও চমৎকার কিছু মুহূর্ত শেয়ার করব, যা দেখে ওই সময়ে যখন ইরানে রাজারা শাসন করত সেই সময় এবং তাদের রাজকীয় জীবনযাত্রা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তাদের জীবনযাত্রা যে কতটা রাজকীয়, কতটা বিলাসী ছিল সেটা আপনার এবং আমার চিন্তারও বাহিরে। এখানে যদি ঘুরতে আসেন তবে দেখার তো অনেক কিছুই রয়েছে, তারপরও যেসব জায়গাগুলি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করা হয় তার ভিতরে রয়েছে মিল্লাত প্যালেস মিউজিয়াম বা হোয়াইট প্যালেস, যা আমি দেখতে যাব, ওটার টিকিট কেটেছি অলরেডি। এরপরে রয়েছে গ্রিন মিউজিয়াম প্যালেস, রয়্যাল অটোমোবাইল প্যালেস, রয়্যাল ক্লোথিং মিউজিয়াম, ওয়াটার মিউজিয়াম, দ্য ন্যাশনাল গার্ডেন, হাউস অব কুইন মাদার ইত্যাদি। আসলে পুরো জায়গাটাই একটা আমার কাছে মিউজিয়াম মনে হয়, যে সবকিছুই এখানের দেখার মতো। এই জায়গাটি বর্তমানে তেহরান শহরের ভিতরে হলেও যখন এই সাদাবাদ কমপ্লেক্সটি তৈরি করা হয় তখন কিন্তু তেহরান শহর থেকে অনেক দূরে ছিল। মূলত সেই সময়ে অলবোর্স পর্বতমালার কোলের এই নির্জন এবং শীতল জায়গাটি বেছে নেওয়া হয় রাজ ফ্যামিলির গ্রীষ্মকালীন আবাসস্থলের জন্য। এই যে আপনারা চারদিকের রাজকীয় গার্ডেন দেখতে পাচ্ছেন, যা কমপ্লেক্সের সৌন্দর্য বৃদ্ধি করছে। তো মিউজিয়ামে ঢোকার আগে আমি সামনে দেখলাম সুন্দর একটা পার্ক। তো এটা দেখে আমি থমকে গেলাম, কারণ এর যে সৌন্দর্য, মানে যে কোনো মানুষকে যে প্রথমবার এটা দেখেছে তাকে এখানে থামিয়ে দেওয়ার জন্য এই সৌন্দর্যটাই এনাফ। তো আপনাদের সাথে শেয়ার করছি আমি এই জায়গাটা। অনেক বড় এরিয়া, অ্যাকচুয়ালি এখানে অনেক সময় নিয়ে আসতে হয়। আমার এখনও বেশ কিছু জায়গা দেখা বাকি আছে। তো এখানে যদি সময় আমি বেশি কাটাই তো হয়তো সেই জায়গাগুলি সব কিছু কভার করতে পারবো না। তো চেষ্টা করছি মানে যতদূর সম্ভব দেখে অন্য একটা জায়গায় দ্রুত জাম্প করতে। এখানে একটা পানির ফোয়ারা ছিল, এখন পানি নেই, পাশে ঝর্ণা আছে, মেবি শব্দ হচ্ছে। ওকে, মিল্লাত প্যালেস। আমি এখন সাদাবাদ কমপ্লেক্সের ভিতরের মিল্লাত প্যালেস মিউজিয়াম, যা পূর্ববর্তী হোয়াইট প্যালেস নামে পরিচিত ছিল, তার সামনে দাঁড়িয়ে আছি। এখন আমি এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব।
এখন আমি রয়েছি হোয়াইট প্যালেস মিউজিয়ামের ভিতরে। তো আমি যখন এখানে প্রবেশ করি আমাকে ক্যামেরা নিয়ে আসতে কোনো বাধা দেয়নি, কেউ ওখানটা রেখে দেয়নি, যেটা আগের মিউজিয়ামগুলিতে করেছিল। তো আমি নর্মালি ক্যামেরা নিয়ে আসলাম, যখন ভিডিও শুট করা শুরু করলাম তখন একজন সিকিউরিটি এসে বলল নো ক্যামেরা। তখন আমি ক্যামেরা অফ করে মোবাইল দেখে বললাম মোবাইল, তখন সে বলল ওকে। তো তারপরে আমি মোবাইল থেকে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন অসম্ভব সুন্দর গর্জিয়াস এই রাজ প্যালেসটিকে। এই হোয়াইট হাউস প্যালেসটি সাদাবাদ কমপ্লেক্সের অন্যতম প্রধান একটি আকর্ষণ। এই রাজকীয় কাঠামোটি পাহলভি রাজবংশের গ্রীষ্মকালীন বাসস্থান হিসাবে কাজ করত এবং এখন এটি একটি জাদুঘর হিসাবে দাঁড়িয়ে আছে, যা তার ঐতিহাসিক ও স্থাপত্যিক জাঁকজমক দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করছে। ভিতরের জাদুঘরে রয়েছে শিল্পকর্ম, রাজকীয় আসবাবপত্র এবং শিল্পকর্মের একটি সমৃদ্ধ সংগ্রহ, যা ইরানের শেষ শাহের বিলাসবহুল জীবনযাত্রার ধারণা প্রদান করে। বিলাসবহুল সাজসজ্জা, বড় বড় ঝাড়বাতি থেকে শুরু করে পারস্যের কার্পেট, পশ্চিমা ও ইরানি শিল্পের সুসংরক্ষিত সংগ্রহের পাশাপাশি ইরানের রাজকীয় অতীত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরছে দর্শনার্থীদের কাছে। তো আপনারা দেখতে থাকুন অসম্ভব সুন্দর গর্জিয়াস এই রাজ প্যালেসটিকে। প্রথম তলা ঘুরে দেখে এখন আমি রয়েছি দ্বিতীয় তলায়। এখানেও অনেকগুলি রাজকীয় সুসজ্জিত রুম আছে, যার প্রত্যেকটির সামনে একটি নোটিশ বোর্ডে ওই রুম সম্পর্কে বিস্তারিত লেখা আছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এই ফ্লোরটি দেখা শেষ হলে সিঁড়ি বেয়ে আবার নেমে যাব নিচের ফ্লোরে। তো ওখানে বেরোবার আগে বেশ কিছু আরো রুম আছে যেগুলি ঘুরে দেখবো। এরপরে এই হোয়াইট প্যালেস থেকে বের হয়ে যাব। 300 হেক্টরের বিশাল এই এরিয়া জুড়ে দেখার মতো আরো অনেক কিছুই রয়ে গেছে। তো এখান থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে যাব। এরপর ওই মাউন্টেনের দিকে যাব। ওখানে শুনছি পাহাড়ি নদী বা ঝর্ণা আছে, গার্ডেন আছে, আরো অনেক কিছুই আছে। তো আপনাদেরকেও সেই সুন্দর জায়গাগুলি ঘুরিয়ে দেখাবো, আমার সাথেই থাকুন। সামনে একটা ঝর্ণার শব্দ হচ্ছে, ওদিক থেকে একটা ঝর্ণার শব্দ আসতেছে, মনে হচ্ছে ওখানে কোনো ঝর্ণা আছে। তো দেখি যে এদিকে যতটাই এগোচ্ছি খুব ঠান্ডা লাগছে, কারণ মাউন্টেন যেহেতু কাছে। কি একটা অদ্ভুত জায়গা তেহরান শহর। কখনো একটু গরম লাগছে, কোনো জায়গায় নর্মাল, কোনো জায়গায় আবার মানে শীত লাগছে। মানে একটা শহরের ভিতরে এতটা ভেরিয়েশন আমার মনে হয় পৃথিবীর কম সিটিতেই আছে, বা আছে কিনা আদৌ সেটা জানি না। রেস্টুরেন্ট আমি মনে মনে খুঁজতেছিলাম কোনো রেস্টুরেন্ট, কারণ প্রচুর পানির পিপাসা পেয়েছে। ওকে, রয়্যাল কিচেন মিউজিয়াম। তো এখানে পানি প্রবাহিত হওয়ার শব্দ হচ্ছে, তো আমার ধারণা ঠিক, কারণ উপরে যেহেতু মাউন্টেন, বরফ গলে পানিগুলি এখান থেকে পড়ছে।
মাউন্টেনের গায়ে যে রাস্তাটি উঠে গেছে, আমি এই রাস্তা ধরে কিছু দূর পায়ে হেঁটে এসেছিলাম, কিন্তু আসলে এটা ওইরকম কোনো জায়গা না যেখানে মানে পায়ে হেঁটে উপরে যাওয়া যাবে। তো যারা যাচ্ছেন তারা ট্যাক্সি অথবা অন্য কোনো ট্রান্সপোর্টের সহায়তা নিয়ে যাচ্ছেন। তো আমার সাথে যেহেতু এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই কেয়ার করার আমি আবার নিচে নেমে আসলাম। তো এখানেই ঘুরে দেখার চেষ্টা করছি। এই জায়গাটি আসলে এতটা বড় যে আপনি পুরো একটা দিন এখানে কাটিয়ে দিতে পারবেন। মাউন্টেনের উপরে যেতে পারলে সেক্ষেত্রে সুন্দর কিছু জায়গা দেখতে পারতাম, সাথে ভালো কিছু সময়ও কাটাতে পারতাম, কিন্তু যেতে পারছি না বলে আফসোস করার কিছু নেই, কারণ এখান থেকে বের হয়ে দারবান্দ নামে একটি মাউন্টেন ভিলেজ আছে যা আমি ঘুরে দেখার জন্য যাব। সেই সাথে তাজরিশ স্কোয়ার, তাজরিশ লোকাল মার্কেট, ওখানে একটি হোলি শিরিন আছে। এই সব কিছুই আমি ঘুরে দেখব, তবে অবশ্যই তা আগামী পর্বে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভিডিওগুলি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ইরান সম্পর্কে যদি কিছু জানার থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব ইরানকে আরো ব্যাপকভাবে ধারাবাহিক এই পর্বগুলিতে আপনাদের সামনে তুলে আনতে। তো আপনারা আমার সাথেই থাকুন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবার ফিরছি আগামী পর্বে সুন্দর আরেকটি ব্লগে। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং। এখন আমি সাদাবাদ কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি দেখলে একদিন লাগবে।